আমি পই পই করে এতদিন যে কথাটা বলে আসছি এবং বোঝানোর চেষ্টা করছি বাংলাদেশের তৌহিদি জনতাকে, হঠাৎ করে দেখলাম যে বাংলাদেশের একজন এমপি, একটা ইসলামী দলের এমপি, এখন ইসলামী দলটা কি আমি বলতে পারবো না, নামটা আর কি, হানজালা এমপি, যে দেখছেন তার চেহারা ছবি একেবারে পুরো ওই যে কার মতো, ওই যে তালেবানরা যেরকম পোশাক পরে না, তারপরে ওদিকে ওই আল কায়েদার যে নেতা ছিল ওসামা বিন লাদেন, তারও কিন্তু পোশাক এরকম ছিল। তো এরকমই একজন ব্যক্তিত্বের নাম হলো হানজালা, বর্তমানে বাংলাদেশের এমপি, এই যে গত ইলেকশনে নির্বাচিত হয়েছে। তো সে কিন্তু আমার কথাটাই দেখলাম যে এখানে ওই ইকো করলো, প্রতিধ্বনি করলো। সেটা কি, দরকার হলে বিনা চিকিৎসায় মারা যাবেন, তবু একজন প্রকৃত মুসলমান চিকিৎসার জন্য ভারতে যেতে পারে না। এ কথাটা কি আমি বহুবার বহু ভিডিওতে পই পই করে বলে আসছি না? কিন্তু আমার কথায় কেউ কান দেয় না, এটাই হলো দুঃখ। যাই হোক, আমার দুঃখ হলেই বা কি আর না হলেই বা কি, আমার কথা শুনলেই বা কি না শুনলেই বা কি, আমি কে? কিন্তু হানজালা একজন বাংলাদেশের ইসলামী রাজনীতিবিদ এবং রীতিমতো তৌহিদি জনতা কর্তৃক নির্বাচিত সংসদের এমপি, এবং সে কিন্তু একজন ইসলামী স্কলারও, অর্থাৎ ইসলাম বিষয়ে সে বিশেষজ্ঞ পণ্ডিত। অতএব তার কথাকে যদি কেউ গুরুত্বহীন মনে করে, ভাই, তাহলে বুঝতে হবে সে আসলে রসালো টাইপের মুসলমান, মানে নামে মুসলমান, কামে মুসলমান না। দরকার হলে বিনা চিকিৎসায় মারা যাবেন, তবু একজন প্রকৃত মুসলমান চিকিৎসার জন্য ভারত যেতে পারে না। তো এই কথাটা এই হানজালা কী কারণে বলল, মানে এর প্রেক্ষাপট কী এবং এর ব্যাখ্যা কী, বিশ্লেষণ কী, রাইট? কারণ হচ্ছে এই ভারত হলো হিন্দুদের দেশ, এবং অ্যাকর্ডিং টু ইসলামিক ডক্ট্রিন হিন্দু পিপল আর মুশরিকিনস, দ্যাট মিনস দে আর মুশরেক। এবং ওই যে বলে না যে ওই ওই আরবে 1450 বছর আগে যখন ইসলামের পতন ঘটে, তখন ওই জায়গার যে কুরাইশ যারা ছিল তারা ছিল কি পৌত্তলিক, তারা নাকি পুতুল পূজা করত এবং তাদেরকে মুশরিক বলা হতো, এবং তাদের ওই ধর্মকে ধ্বংস করে দিয়েই তো ওখানে ইসলামের পতন ঘটে, রাইট? তো এখানে এই যে ভারতের হিন্দুরা, তারা মুশরিক তো বটে, এবং একই সঙ্গে তারা আসলে পৌত্তলিক, ওই যে যেহেতু প্রতিমা তৈরি করে, দেবদেবীর মূর্তি তৈরি করে তারা ওই যে তাদের ধর্ম আচরণ করে, ইবাদত বন্দেগী উপাসনা করে, রাইট? অ্যান্ড দ্যাটস হোয়াই দে আর অলসো আইডোলেটার্স। তো এখন এই আইডোলেটার্স কারা? এই আইডোলেটার্সদের মর্যাদা কি? অ্যাকর্ডিং টু ইসলাম, দে আর দ্য ওর্স্ট অফ অল ক্রিয়েচার। মানে কি, দুনিয়াতে যত প্রাণী আছে, অল ক্রিয়েচার, তাদের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম। বক্তব্যটা কোথায় আছে? একেবারে ওই ইসলামের ঐশী কিতাব কোরআন। আমি বারবার রেফারেন্সটা দেই, এই কারণে দেই যাতে আপনারা ভুলে না যান, এই জন্যে প্রায় এই রেফারেন্সগুলো দিই। কিছু কিছু রেফারেন্স দেখবেন যে আমি ফ্রিকোয়েন্টলি বারবার দিই। কেন দিই? যাতে আপনারা ভুলে না যান। তো ওই কোরআনের সূরা আল বাইনা 98 নম্বর সূরা, সেটাও বলে দিলাম, একটু ক্রস চেক করে দেখবেন। 6 নম্বর আয়াতে সেখানে বলাই হচ্ছে, যারা নাকি অমুসলিম, ইহুদি নাসারা, কাফের, মুশরেক মুনাফিক, তারা হলো নিকৃষ্ট প্রাণীর চাইতেও অধম। তো এখন এই ভারতের যত ডাক্তার আছে, আমি নিজে দেখছি, ওখানে বিভিন্ন হাসপাতালে ডাক্তারদের নামে তালিকা থাকে। তো আমি খুবই আশ্চর্য হয়েছি যে ওই পশ্চিমবঙ্গে অন্তত 27-28% নাকি মুসলমান আছে। তো যখন ডাক্তার দেখানোর জন্য মনে করেন যে কোনো হাসপাতালে গেলাম, পিয়ারলেস বলেন, অ্যাপোলো বলেন, তারপরে ম্যানিপাল বলেন, দিশান বলেন ইত্যাদি, ওখানে ডাক্তারের তালিকা আছে। যদি আপনারা খেয়াল করেন, যারা এখনও ওই যে ভারতে চিকিৎসার জন্য যাচ্ছেন বা যাবেন বা গেছেন, নিশ্চয়ই খেয়াল করছেন, 100 জন ডাক্তারের মধ্যে দেখবেন যে সেখানে 2-3 জনও মুসলিম ডাক্তার নাই।
অদ্ভুত ব্যাপার না? তো পশ্চিমবঙ্গে যদি 27-28% যদি মুসলমান থাকে, তাহলে অন্তত 100 জনের মধ্যে তো 10-12 জন মুসলিম ডাক্তার থাকা উচিত। তাহলে ডাক্তার থাকা উচিত 25-26 জন, কিন্তু সেখানে 2-3 জনও ডাক্তার আমি দেখি নাই মুসলিম থাকে। অর্থাৎ ওখানে ডাক্তাররা যেন একছত্র সব হিন্দু। এবং বাংলাদেশে ইন্টারেস্টিং ব্যাপার হলো, বাংলাদেশে এরকম কোনো বেসরকারি হাসপাতালে যদি আপনি যান এবং ডাক্তারের তালিকা দেখেন, 100 জন ডাক্তারের মধ্যে অন্তত মিনিমাম আপনি 12-14 জন আপনি হিন্দু হিন্দু ডাক্তারের নাম আপনি দেখতে পাবেন। তো এখন এইটি কী কারণে কে জানে। এবং এ থেকে বোঝা যায় যে পশ্চিমবঙ্গে এই যে মুসলমানরা লেখাপড়া করতে যে কতটা অনিচ্ছুক, এবং আদৌ তারা লেখাপড়া করতে চায় না। এবং তারা ওখানে ওই যে মসজিদ, মাদ্রাসা আছে, মক্তব আছে, ওখানেই যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তারা কিন্তু এই যে নর্মাল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ে বা ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং যে পড়ে, এ ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই। এবং পশ্চিমবঙ্গে বেসিক্যালি তারা আসলে খুবই নিম্নবিত্ত টাইপের, সেখানে তো লেখাপড়াকে তো ওই যে সরকার ছিল তখন, যে এতদিন মমতা ব্যানার্জি ছিল, সেখানে তো মুসলমানদেরকে অনেক উৎসাহ উদ্দীপনা দিত, অনেক সুযোগ সুবিধা দিত, তাই না? তো তারা কি তাদের বাচ্চা কাচ্চাদেরকে লেখাপড়া শিখিয়েছে? না, শেখায় নেই। তারা আসলে এই ব্যাপারে আগ্রহীই না। তো যাই হোক, এখন হানজালা বলছে দরকার হলে বিনা চিকিৎসায় মারা যাবেন, তবু একজন প্রকৃত মুসলমান চিকিৎসার জন্য ভারতে যেতে পারে না। কেন? এই যে ভারতে কেন এই যে পরিসংখ্যানটা দিচ্ছি যে 2-3 জন মুসলমান ডাক্তার নেই 100 জনের মধ্যে ভারতে, ওই পশ্চিমবঙ্গে অ্যাটলিস্ট। তো এটাই যদি বাস্তবতা হয়, তাহলে ওখানে ওই হিন্দু মানে মুশরিক ডাক্তার, মানে পৌত্তলিক ডাক্তার, ভাই একজন মুমিন মুসলমান হিসেবে আপনি তার কাছে জীবন বাঁচানোর জন্য যাবেন, এটা কি আল্লাহর সাথে পাল্লা হলো না? আল্লাহর বিরুদ্ধে বিরোধিতা হলো না? কারণ আপনি বিশ্বাস করেন আপনার জীবন দিয়েছে আল্লাহ, এমনকি রোগ ব্যাধি এগুলোও কিন্তু আল্লাহ দেয়, কোরআনে এর ভাষ্য। এবং এইগুলা রোগ ব্যাধি, তারপরে দুর্যোগ, এই দুর্বিপাক বা খারাপ সময়, এইগুলা দিয়ে বস্তুত আল্লাহ কী করে? এই মুমিন মুসলমানের ঈমান পরীক্ষা করে। এখন আপনারা কি করলেন? আপনারা আল্লাহ রোগ দিয়েছে ঈমান পরীক্ষা করার জন্যে, আপনি দৌড়ে আপনি ভারতে হিন্দু মুশরিক বা পৌত্তলিক ডাক্তারের কাছে গিয়ে আপনি চিকিৎসা যদি আপনি করতে যান, তাহলে আপনি কি পরীক্ষা ফেল মারলেন না? আপনি তো মারাত্মকভাবেই ফেল মারলেন, তাই না? এই হানজালা বস্তুত এই পয়েন্ট অফ ভিউ থেকে এই কথাগুলো বলছে। এবং একই সাথে এটাও খেয়াল করতে হবে, এই হানজালা কিন্তু এটা বলে নাই যে ভারতকে বাদ দিয়ে তুমি চায়না যাও, তুমি সিঙ্গাপুর যাও, তুমি থাইল্যান্ড যাও চিকিৎসার জন্য, না, এটাও বলে নাই। কারণ যে দোষে ভারতের ডাক্তাররা দুষ্ট বা ভারত দুষ্ট, ওই একই দোষে তো ভাই চায়নাও দুষ্ট, তাই না? একই দোষে ওই সিঙ্গাপুর বা থাইল্যান্ডও তো দুষ্ট, তাই না? এই যে এই সিঙ্গাপুরে সেখানে বুদ্ধিস্ট, তারা খ্রিস্টিয়ান, এরাই তো বেশি। আর এই থাইল্যান্ড হলে বুদ্ধিস্ট, রাইট? তো একই দোষে তারাও দুষ্ট। আর এই যে চায়না নাস্তিক। ভাই আপনি ইন্ডিয়া, এই ভারতে যদি চিকিৎসা করাটা ইসলাম বিরোধী হয়, এবং যদি কি এটা তো আসলেই ইসলাম বিরোধী, তাহলে আপনি থাইল্যান্ড বা সিঙ্গাপুর এখানেও আপনি যেতে পারবেন না। এটাই কিন্তু আসল কথা। আপনি যেতে পারেন কোথায়? পাকিস্তান, পেয়ারে পাকিস্তানে যেতে পারেন। পাকিস্তানে মুসলিম ভাই, সো ইউ ক্যান গো টু পাকিস্তান ফর হায়ার মেডিকেল ট্রিটমেন্ট, ওকে? এবং বাংলাদেশের এই যে যারা নাকি জামাত ইসলাম করে, তারা বলে যে পাকিস্তানের চিকিৎসা সিস্টেম নাকি ভারতের থেকে অনেক উন্নত। হ্যাঁ, হতে পারে, কিন্তু সেই পাকিস্তানে না গিয়ে কেন পৌত্তলিক মুশরিকদের ভারতে কেন যায়? ভাই এটা তো বুঝলাম না। তো হানজালা সাহেবকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো এরকম একটা সত্য সুন্দর কথা বলার জন্যে। অন্তত মুসলমানদেরকে প্রকৃত সহি ইসলামী জ্ঞান তাদেরকে দেওয়ার জন্য অলওয়েজ রেডি রাখতে হবে। আর হানজালার দৃষ্টিতে নিশ্চয়ই খারাপ লাগছে যে ওই যে ভিসা যখন ছাড়লো, কি ট্যুরিস্ট ভিসা ভারত, তো একদিনে 1,40,000 গিয়ে লাইন দিয়েছে। চিন্তা করা যায়, মানে 1,40,000 অ্যাপ্লিকেশন করছে। আর এখন তো ওই যে যমুনা ফিউচার পার্ক, যেখানে নাকি ওই যে ভারতীয় ভিসা সেন্টার, চিন্তা করে দেখছেন যে কীভাবে লোকজন সেখানে যায়। কিছু লোকজন কিন্তু এটাকে সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট করতে চেয়েছে। তারা বলছে যে ওই জায়গায় অধিকাংশ লোকজন নাকি হিন্দু, অথচ গিয়ে দেখেন ওই জায়গায় 10% হিন্দু হবে না, 90%ই মুসলমান।
এখন 90% যখন মুসলমান, তখন আবার নতুন ব্যাখ্যা একজন দেখলাম যে বের করেছে। সেটা কি, ওই যে ভারতে আওয়ামী লীগের নেতা কর্মী অনেকে নির্বাসিত অবস্থায় আছে না, তো তাদের আত্মীয় স্বজন, তাদের পরিবারের লোকজন এই চান্সে ভিসা নিয়ে ভারতে গিয়ে তাদের সাথে দেখা করবে। আরে তাও তাইলে বুঝলাম, কিন্তু তারপরেও তো বহু লোক ভারতে যাচ্ছে, তাই না? এই যারা নাকি ভারতকে ঘৃণা করে মন থেকে, ভারতের বিরুদ্ধে সারাক্ষণ মানে বিষোদ্গার করে, ভারতের বিরুদ্ধে জিহাদ করবে, আরে ভাই তারাও যায়, তারাও যায়। এইখানে আমি একটা জিনিস বলতে চাই যে ভারত ভিসা ওপেন করেছে ঠিকই আছে, তবে ঢালাওভাবে যদি এই বাংলাদেশের পাবলিকদেরকে তারা ওই রকম ভিসা দেয়, তাহলে বুঝতে হবে যে ভারতের আসলে কোনো ইয়েই নেই, ভারতের আসলে কোনো স্ট্র্যাটেজিই নেই, ওই খালি লম্বা লম্বা কথা। হ্যাঁ, মানে যারা নাকি তার দেশকে ঘৃণা করে, অপছন্দ করে, তাই না, তো তাদেরকে যদি তারা আবার ভিসা দিয়ে দেয়, তো হ্যাঁ, তখন তো বাংলাদেশের ওই সমস্ত লোকজন আরও ভারতে দুর্বল পয়েন্ট পায়, যে এদের আসলে আত্মসম্মান, লাজ লজ্জা কোনো কিছুই নাই। এই যে আমেরিকার যে ভিসা সিস্টেম, সেখানে যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিতে হয়, এবং তারা যদি দেখে যে কি আমেরিকার এগেনস্টে কোনো পোস্ট করছে বা আমেরিকার নীতি বিরোধী কোনো কথাবার্তা বলছে, তার ভিসা দেয় না, জিন্দেগিতে কোনো দিনও ভিসা দেয় না। আর ভারত আসলে খুবই একটা, আমারও কাছে একটা খারাপ দেশ মনে হয়, কারণ এদের লম্বা লম্বা কথা বলবে, এখনও থার্ড ওয়ার্ল্ডের একটা কান্ট্রি ছাড়া আর কিছুই না। এরা বলে যে পৃথিবীর নাকি চতুর্থ না তৃতীয় অর্থনীতির দেশ। আরে ভাই, তা তো বুঝলাম, তোমার দেশের জনসংখ্যা হলো 150 কোটি, তাই না? আর জার্মানির জনসংখ্যা হলো 10 কোটিও না। তো তুমি জার্মানির সাথে কন্টেস্ট করে যদি তুমি জার্মানি যদি চতুর্থ আর তুমি যদি তৃতীয় হও, তাতে মানে গ্লোরিফাইং করার মতো কি হলো? কেন কথাটা বলছি, এরা আসলে মানে এদের মন মানসিকতা কোনোদিনও উন্নত হবে আমার তো মনে হয় না। এরা ভাব না, এরা বিশাল পরাশক্তি, হ্যাঁ, এটাই। কিন্তু তাদের আচার আচরণগুলো খুবই মিন মাইন্ডেড। কেন এই কথাগুলো বলছি, যে দেখেন, এরা ওই যে বাংলাদেশি ইদানিং এই যে কয়েকদিন ধরে দেখলাম যে স্লটের ব্যাপার আছে, ভিসা দরখাস্ত জমা দিবে, তাই না? এবং আমি বিভিন্ন ওই ফেসবুক থেকে দেখলাম যে সাধারণ মানুষই একটা লোকও কিন্তু স্লট পায় না। এইগুলোকে কিন্তু 10-12 হাজার টাকা দিয়ে ওই দালাল মালাল আছে, যারা নাকি কি ওয়েবসাইট হ্যাক করে, অথবা খোদ আইভ্যাক সেন্টার থেকে হয়তো প্যারালাল একটা সাইট তৈরি করে এই সমস্ত দালালদের কাছে বিক্রি করে দেওয়া হয়, এবং অবশ্যই এখান থেকে ওই আইভ্যাকে যারা কাজ করে তারা টাকা পয়সা আয় করে, বুঝছেন? তো এখন আপনারা চিন্তা করে দেখেন যে আজকে থেকে এই যে 24 সালের আগেও কিন্তু মানুষ যে যেমন ইচ্ছা করে ভিসা অ্যাপ্লিকেন্ট পূরণ করে এমবাসির সামনে ওই আইভ্যাকের সামনে যাইতো, লাইন দিয়ে দাঁড়াইতো, নির্ধারিত সংখ্যক লোকজনদেরকে ভিতরে ঢুকতে দিয়ে ভিসা অ্যাপ্লিকেশন করতো, গ্রহণ করতো। তো তখন কিন্তু মানুষকে এর জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হতো না। ভারতের বোঝা উচিত যে ভারতে মানুষ যায় বস্তুত টাকার জন্য, মানে কম টাকায় চিকিৎসা করার জন্য। এখন যদি সেটা ভিসার জন্যই তার 12-13 হাজার টাকা যদি খরচ করতে হয়, এবং এটা নিয়ে এত কথা মধ্যেও ভারত কোনো রকম কোনো করে না, পদক্ষেপ নেয় না, তো তখন ভারতকে সমালোচনা করা ছাড়া কী আর করা থাকতে পারে? হ্যাঁ, হয় এমন সিস্টেম করবে যে মানুষজন যে অ্যাপ্লিকেশন করলো তারা কি হবে, তারা এটা ওপেনই থাকবে। যদি তাদের যে ক্যাপাসিটি দৈনিক হয়তো 1500, তাই না, বা 2000, তা ঠিক আছে, সেই 2000-এর পরে যে ডেট থাকবে সেই অনুযায়ী পড়বে, তারপরে যে ডেট থাকবে। এতে কারো যদি ভিসা আবেদনপত্র জমা দিতে যদি দেড় মাসও বা 2 মাস পরেও যদি ডেট পড়ে, সো হোয়াট, এটা তাদের কি যায় আসে, তাই না? অথবা এনে স্লট মিলটের দরকারটা কি? মানুষজন অ্যাপ্লিকেশন করবে, ফর্ম পূরণ করে গিয়ে ওই আইভ্যাকের সামনে যে লাইনে দাঁড়াবে। এখন একটা সেন্টারে যদি 1000-কে ভিসা দিবে বলে যদি তাদের টার্গেট থাকে, তো 1000 ওই লাইনের প্রথম থেকে 1000 জনকে ভিতরে ঢুকে, আর বাকিগুলারে বলবে যে ভাই হবে না। এখন যারা নাকি চলে আসবে তারা পরের দিন ভোরবেলা রাত থাকতে যে দাঁড়াবে, তাই না? এটাই তো। কিন্তু না, এত আলোচনা সমালোচনা হচ্ছে, এত কথাবার্তা হচ্ছে না। ওই 2 নম্বর ওয়েতে এই আইভ্যাকের লোকজন তারাও আয় উপার্জন করবে, এবং এটাই তাদের লক্ষ্য। কোনোভাবেই তারা এই যে কর্ণপাত করে না। তো এটা তো
এটা তো ভালো কোনো লক্ষণ না। এরকম সিস্টেম কিন্তু ছিল একসময় কানাডা বা আমেরিকায়ও। হ্যাঁ, তো তারা কিন্তু খুব দ্রুত এটার এগেনস্টে অ্যাকশান নিয়ে এখন কিন্তু দালালের মাধ্যমে কানাডা আমেরিকার ওই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে না, তারা কিন্তু খুব দ্রুত এটার এগেনস্টে পদক্ষেপ নিয়েছে। কিন্তু ভারতের বিরুদ্ধে আপনি এই বিষয়টা নিয়ে যত কথা বলেন না কেন, তাদের কানে এটা যাচ্ছে না। তো এই জন্যে মানে ভারতে ভাব নেয়, তারা মানে কি পরাশক্তি হয়ে গেছে। হ্যাঁ, আরে ভাব নেয়, এবং এদের ইমিগ্রেশনের যখন এই যে বাংলাদেশের লোকজন যায় তখন ওই রকম ভাব নেয়, এবং এই জন্যই ভারত কোনো দিন সামনের দিকে এগোতে পারবে না। হ্যাঁ, ওই যে সামান্য কিছু অগ্রগতি করবে ওই পর্যন্ত, কিন্তু এই মন মানসিকতা নিয়ে, এত নিঃস্ব মন মানসিকতা, হীন মন মানসিকতা নিয়ে ভারত যদি মনে করে যে তারা কোনো একদিন এই দুনিয়াতে পরাশক্তি হবে, না, দিস ইজ কোয়াইট ইম্পসিবল। এই কথাগুলো কিন্তু আমি বারবার বলি তাদের বোঝানোর জন্য। অনেকে দেখলাম যে আবার খেপে যায়, আরে ভাই তুমি খ্যাপো কি, আমি কি সত্য কথা বলি না? তুমি সারা পৃথিবীর বিশাল নেতা হতে চাইবা, তোমার মধ্যে কোনো উদারতা নাই, তোমার মধ্যে কোনো মানে মহত্ব নাই, মানে এটা কোন ধরনের ব্যাপার? যারা নাকি উদার না, যারা নাকি মহৎ না, যাদের মধ্যে মানে সবাইকে সমান দৃষ্টি বা অন্যকে সম্মান করার টেন্ডেন্সি যাদের মধ্যে নাই, তারা কোনো দিন বড় কিছু হতে পারে না। এটা হলো বাস্তবতা। ধন্যবাদ।